নারীর সমান অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুক্তরাষ্ট্র 1909 সালের 28 ফেব্রুয়ারি প্রথম পালিত হয় জাতীয় নারী দিবস। কয়েক বছরের ব্যবধানে তা ছড়িয়ে যায় বিশ্বব্যাপী। তারিখও পরিবর্তিত হয়ে নির্ধারিত হয় 8 মার্চ। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণের সাথে আছে আমি মাহমুদা মমিতা। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনা বিচারে কেউ আটক হলে ক্ষতিপূরণ চাওয়া যাবে, আইনি বিধান সংসদে জানালেন প্রধানমন্ত্রী। খাদিজা হত্যা চেষ্টা মামলায় বজলুলের যাবজ্জীবন, নারীরা এখনো অরক্ষিত, আদালতের পর্যবেক্ষণ। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে নারী দিবসের গুরুত্ব মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। কাউকে বিনা বিচারে আটক রাখা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন, এমনকি রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ রয়েছে। আইনের এই বিধান সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টির এমপি নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা জানান। বিনা বিচারে আটক ব্যক্তিদের দ্রুততম সময়ে কারাগার থেকে মুক্ত করার উপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া জোরদার করছে সরকার। দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিদের পরিসংখ্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানিয়েছেন তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিজের কারা জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা 3টার দিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। একটা দেশ আছে যেখানে একজন নেতা বা একজন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারক পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত 3 থেকে সরিয়ে পাঠানো হয়েছে মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ 60 কর্মদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। খালেদা জিয়া সহ 6 আসামির বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছিল ঢাকার 3য় বিশেষ জজ আবু আহমদ জমাদের আদালতে। দুটি মামলাই আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে ছিল। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে বুধবার হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আদেশ পাওয়ার পর 60 কার্য দিবসের মধ্যে মামলার বিচার কাজ শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন এবং সেখানে এই মামলা কার্যক্রম পরবর্তী কার্যক্রমগুলি শুরু হবে। এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মনে করেন, আদালত পরিবর্তনের ফলে মামলার বিচার কাজ বিলম্বিত বা বিঘ্নিত হবে না। দুর্নীতি দমন কমিশনে এতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা তো কোনো পার্টিকুলার কোর্টে চাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি এবং আমরা জানেন দুর্নীতি দমন কমিশনের বিচার প্রার্থী এবং আমরা চাচ্ছি মামলা নিষ্পত্তি করার জন্য। আদালত পরিবর্তন করেছে, আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব। যে অবস্থা থেকে ছিল মামলা, যে স্টেজে ছিল সেখান থেকে শুরু হবে। একই হাইকোর্ট বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্তে খালেদা জিয়ার আবেদনের শুনানি হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার আদেশ দিবে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ছাড়া অন্য আসামিরা হলেন তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমদ, কামাল সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মামলা নিয়ে দলের কিছু নেতার বক্তব্য কর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেলে ছাত্রদলের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি। সবাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদেশের জনগণ বিশ্বাসী, সেই জন্য আজকে সার্থক করার জন্য আমাদের আবার কিছু কিছু নেতা আছে আকবরে জেলও দেয়, জামিনও দেয়, আবার জামিন নির্বাচন করার কথা বলবো। যা বলে একসঙ্গে বলে, খালেদা যে কি বলে সেই কথা শুনে সেভাবে কথা বলে। অকারণে নেতা কর্মীদেরকে হতাশ করবেন না, অকারণে নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করবেন না।
সম্পদের তথ্য গোপনের মামলায় সাজা পাওয়া আওয়ামী লীগ নেতা HBM ইকবালের স্ত্রী মমতাজ বেগম, তাদের 2 ছেলে এবং মেয়ের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান দুপুরে এই আদেশ দিয়েছেন। সাবেক সাংসদ ইকবাল, তার স্ত্রী মমতাজ বেগম, ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল এবং মঈন ইকবাল এবং মেয়ে নওরিন ইকবালকে 2007 সালে সাজা দিয়েছিলেন জজ আদালত। পরে হাইকোর্ট ইকবালকে খালাস দিয়ে স্ত্রী সন্তানদের রায় স্থগিত করে। তবে আপিল বিভাগ গত বছর ইকবালের স্ত্রী সন্তানদের আবেদন খারিজ করে দেয়। এর 4 মাস পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তা নাকচ করে দেন। কলেজ ছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই আদেশ দেন। বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের সাজা দেওয়া হয়েছে। মামলার 5 মাসের মধ্যে মাত্র 9 কার্যদিবসে আলোচিত এই মামলার রায় হলো। সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা বদরুল আলমকে। এরপর বেলা 11:30টায় 30 পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক আকবর হোসেন মৃধা। অপরাধ প্রমাণ হওয়ায় বদরুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিচারক বলেছেন, খাদিজার উপর হামলা প্রমাণ করে নারীরা এখনো অরক্ষিত। হত্যার জন্য যেভাবে তাকে প্রহার করা হয়েছে সেটা কোনো জাতির কাম্য নয়। সুতরাং এই জন্য এই রায় আমরা সকলেই সেটাকে স্বাগত জানিয়েছি। সমগ্র জাতি, দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে আমাদের নারীদের মর্যাদা রক্ষার জন্য এই রায় একটি প্রতিফলন হয়ে থাকবে এবং ঐতিহাসিক রায় হিসেবে থাকবে। আদালতের সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন খাদিজা। আর কেউ যাতে এমন নৃশংসতার শিকার না হন সে দাবিও জানিয়েছেন তিনি। আদালতের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসী মিডিয়া ভাইদের কাছে শুক্রিয়া জানাই। আমি এই রায়টা শুনে খুব খুশি আছি। আমার যে পরিস্থিতি হয়েছে, আমি চাই না এদেশের মেয়েদের বা মহিলাদের সেরকম কোনো পরিস্থিতিতে পড়ুক, সেটা আমি চাই না। তবে রায়ে অসন্তুষ্ট বদরুলের আইনজীবী। রায়ের কপি পর্যালোচনা করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি। নকল উঠানোর পর সিদ্ধান্ত নিব, মানে হাইকোর্টে যে কিভাবে আপিল করব। আপিল করলে আশা করি ইনশাআল্লাহ আমার আসামি খালাস পাবে। গত বছরের 3 অক্টোবর সিলেটের MC কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়ে ছাত্রলীগ নেতা বদরুলের হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বদরুল। মামলায় খাদিজা সহ 34 জনের সাক্ষ্য নেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর পূর্ব রামপুরায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক আব্দুর রহমান সর্দার দুপুরে এই রায় ঘোষণা করেছেন। অন্য 4 আসামির 2 জনকে 10 বছর এবং 2 জনকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সকাল 11:30টায় মামলার 9 আসামির মধ্যে 8 জনকে আদালতে হাজির করা হয়, আর একজন পলাতক রয়েছে। 5 জনকে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। রায়ের প্রতিক্রিয়ায় নিহত আবু তাহেরের স্ত্রী সন্তোষ প্রকাশ করেন। অবশ্যই আমি খুশি যে আমার রায়টা এত তাড়াতাড়ি হয়েছে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই। হ্যাঁ, এটা কার্যকর যেদিন হবে সেদিন আমি আরো খুশি হব। আমরা রাষ্ট্রপক্ষে রায়ের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আরেকটু প্রত্যাশা করেছিলাম। এরপরে বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনায় যে রায় দিয়েছে আমরা সন্তুষ্ট। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, মামলায় 23 জন সাক্ষ্য দিলেও প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী ছিল না। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য আমরা উচ্চ আদালতে যাব, আপিল করব এবং নিশ্চয়ই আমরা ওখানে ন্যায় বিচার পাব। 2015 সালের মার্চে পূর্ব রামপুরায় 2 গৃহপরিচারিকার সহায়তায় আবু তাহেরের গাড়ির চালক ও অন্য আসামিরা ওই বাসায় ঢুকে ডাকাতি এবং এ হত্যাকাণ্ড ঘটায়। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কুমিল্লায় পুলিশের উপর বোমা হামলায় গ্রেপ্তার জঙ্গির দেওয়ার তথ্যে চট্টগ্রামের মিরসরায়ে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, বোমা ও চাপাতি। গ্রেপ্তার করা হয়েছে আরো 2 জনকে। স্থানীয় পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে এই অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় চেকপোস্টে তল্লাশির সময় মঙ্গলবার জঙ্গি হামলার শিকার হয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বোমাসহ আটক করা হয় 2 জঙ্গিকে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গ্রেপ্তার হাসানকে নিয়ে অভিযানে যায় চট্টগ্রামের মিরসরাইয়ে। সারা রাত চলে অভিযান। ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং 29টি বোমা ও বেশ কিছু চাপাতি। পাওয়া যায় কালো রঙের পাঞ্জাবিও। 29টি অবিস্ফোরিত গ্রেনেড পেয়েছে ছোট বড়। তারপরে প্রায় 280টি প্যাকেট, তারা যে বিভিন্ন বল যেগুলো দিয়ে এই জাতীয় বিস্ফোরক বা বোমা বা গ্রেনেড এগুলো তৈরি করে, হাত বোমা এগুলো তৈরি করে, সেগুলো পায়। প্রায় 40টার মতো জেল
বোমার যে জেল যেগুলো এগুলোর উপকরণ পায়। এছাড়া কালো পাঞ্জাবি পেয়েছে, কালো অনেকগুলো ব্যাগ, তারপরে অনেকগুলো চাপাতি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে কাপড় ব্যবসায়ী পরিচয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের কলেজ রোডের এই বাড়িটি ভাড়া নেয় হাসান। কাজ কারবার জিজ্ঞাসা করছি, কাপড়ের ব্যবসায়ী বলছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন মার্কেটে তারা কাপড় দেয়। এই বলি আমার থেকে বাসা নিচ্ছে 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে। কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন গ্রেপ্তার দুজন প্রশিক্ষিত জঙ্গি। যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত, হ্যাঁ, এবং তাদের প্রশিক্ষণের যে লেভেল, তারা যে কোনো কিছু করতে পারে। তারা বোমা তৈরি থেকে শুরু করে এক্সপ্লোসিভ তৈরি, কিভাবে ডেটোনেটর সহ কিভাবে এই সমস্ত ইয়েগুলো কাজ করে, প্রত্যেকটা বিষয় হাইলি ট্রেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে চান্দিনায় গ্রেপ্তার 2 জঙ্গি ছাড়াও তাদের দলে আরও সদস্য আছে। বাসে বোমা নিয়ে কেন ঢাকায় যাচ্ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলা আমরা দেখছিলাম যে মিরসরাইয়ের যে ঘটনাটি, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছিলেন যে আমাদের দেশে জঙ্গিবাদ অনেক কমেছে কিন্তু নির্মূল করা সম্ভব হয়নি। আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশে আমরা দেখেছি যে জঙ্গিবাদ যেখানে শুরু হয়েছে কমেছে বেড়েছে কিন্তু নির্মূল হয়নি, একই অবস্থা আমাদের। আমার প্রশ্ন হচ্ছে যে নির্মূল কি সম্ভব? না, নির্মূল আসলে কোনো কিছু সম্ভব না। মানে সম্ভব, ধরেন বসন্তের জীবাণু, গুটি বসন্তের জীবাণু একটি মিউজিয়ামে না, সেটিও আবার হচ্ছে যে অ্যান্টার্কটিকার বরফ যেগুলো আছে সেগুলো গলে যাচ্ছে, এর ফলে অনেক আগে জমে থাকা যে বসন্তের জীবাণু সেগুলো আবার রিভাইভ হতে পারে। সুতরাং আসলে নির্মূল এত সহজ কাজ নয়। তবে আমার কাছে যেটি কৌতূহল উদ্দীপক, আপনি দেখবেন যে মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার থেকে যে জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে, পরপর 3-4টি বড় ঘটনা কিন্তু আমরা দেখলাম। কুমিল্লায় পুলিশের উপর বোমা হামলা হলো, আরেকটি বোমা হামলার কথা আমরা দেখেছি, পুলিশের উপর হামলার কথা আমরা দেখেছি। তো চট্টগ্রামের মিরসরাইতে আজকে আবার কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছে তথ্য নিয়ে। 29টি গ্রেনেড ছিল, কিন্তু একটির পর একটি এরকম হওয়ার মানে এই গুচ্ছ ঘটনাগুলি কেন হয় সেগুলি নিয়ে আমি আসলে একটু কৌতূহলী হয়ে উঠি। গুলশানের ঘটনাটা, হোলি আর্টিজানের ঘটনা ঘটার পরে নারায়ণগঞ্জে যখন বড় ধরনের একটা অভিযান হলো, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে এই চক্রটিকে মোটামুটি বিনাশ করে দেয়া গেছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি ছোট ছোট পকেট গুলো পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো সবগুলো তো ইন্টারলিঙ্ক, তারা নিজেরাই বলছেন। সেই ক্ষেত্রে একেবারে উপরের লেভেলে যারা আছেন তারা মনে হয় এখনো ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। আমরা কি জানি আসলে আমাদের দেশে জঙ্গিবাদ কেন হচ্ছে? না, আপনার কিন্তু একটি জিনিস মানতে হবে, অনুভব, আমি মমতার কথা আপনি একটু পরে আসছি, যে একটি জিনিস কিন্তু মানতে হবে যে হোলি আর্টিজানের পরে যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীগুলি নিয়েছে, তার ফলে কিন্তু অনেকগুলি ঘটনা আসলে কন্টেন্ট করা গেছে, তাদের কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখেন যে হোলি আর্টিজানের ফলে যে ভীতি ছড়িয়ে গেছিল আমাদের মনে, আমাদেরকে নিয়ে সারা পৃথিবীর মানুষদের মধ্যে, সেইটি কিন্তু অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং অনেকগুলি আসলে করা সম্ভব হয়েছে। তবে কিছু জঙ্গি রয়ে গেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী একটু বুঝে শুনে কথা বললেও মনে হয় আর একটু সুবিধাও হয়। মানে জঙ্গি আসলে আমরা নিয়ন্ত্রণ করেছি, নির্মূল করে না, এটার কোনো মানেই আমি দেখি না। মানে এই কথাটি কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে? যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ভবন ভাঙতে 3 বছর সময় চেয়ে আবেদন করেছে বিজিএমইএ। বুধবার তারা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে। ভবন ভাঙতে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বিজিএমইএর করা পুনর্বিবেচনার আবেদন রোববার খারিজ করা হয়। ওই দিনই বিজিএমইএর আইনজীবী আদালতে জানিয়েছেন ভবন ভাঙতে তাদের সময় প্রয়োজন। আপিল বিভাগ তাদেরকে লিখিতভাবে সময় আবেদন করতে নির্দেশ দেয়। হাতিরঝিলে বিজিএমইএর 16 তলা ভবনটি নিজস্ব খরচে ভাঙার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খেলাধুলার খবর জানাতে অনুপম আছেন আমাদের সঙ্গে। অনুপম, আজকে বাংলাদেশ একটি স্বপ্নের মতো দিন কাটিয়েছিল। আপনি খুব আফসোস করছিলেন একটু আগেও। আমি খুবই আফসোস করছি। আসলে তামিমের আউটটি আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আপনি দেখবেন যে মিরাজের দারুণ বোলিং এ এবং পরে সাকিবের সহায়তায় মুস্তাফিজও আজকে আরেকটি উইকেট নিয়েছেন। শেষ 6 উইকেট বা শেষ 5 উইকেট 50-55 রানের মধ্যে গিয়েছে। তামিমকে ব্ল্যাকআউট মনে হচ্ছিল। এবং তামিম যদি ওই সময় আউটটি না হতেন, দিনের খেলা মাত্র আধ ঘন্টা বাংলাদেশ আসলে যেমন খেলছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে শ্রীলঙ্কা যে রানগুলো করেছে এগুলো আসলে মানে ব্যাটের রান আসার মতো। আরেকটা দিনের মতো খেলা, কিন্তু আজকে বাংলাদেশের কিছু ভাগ্য সহায়তা পেয়েছেন। সৌম্য সরকার আছেন এখনো, সৌম্য মারাত্মক ভাগ্য সহায়তা পেয়েছে। 4 রানে তিনি যে ক্যাচ দিয়েছিলেন স্লিপে, রেগুলেশন ক্যাচ, ওটি তারা হাতে জমাতে পারেনি। কিন্তু তামিমের আউটটি, ওটা ওই সৌম্য সরকারের, এটা অবশ্য আমরা মেন্ডিসের বদলে দিয়ে দিতে পারি। মেন্ডিসের তো মেন্ডিসের নো বল ছিল।
নো বলের জন্য কিছুটা এক্সট্রা পেস, তার জন্য মুস্তাফিজ একটা ক্যাচ মিস করেছেন, মুস্তাফিজ একটা ক্যাচ মিস করেছেন, সহজ আসলে। তো তারপরও আসলে খুব বেশি হতাশ হওয়ার মনে জায়গা নেই, কারণ এখনো আমাদের মূল খেলোয়াড় যারা তারা তো আছেন, দেখা যাক আগামীকাল কি হয়। সৌম্য বেশ ভালোই করছেন, অনেকদিন পর রানে ফিরেছেন, সেই খবরগুলো আমরা জানিয়ে দেবো। তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যে খবরগুলো থাকছে। প্রথমবার বিসিএল চ্যাম্পিয়ন নর্থ জোন, এক মৌসুমে বেশি রানের রেকর্ড গড়লেন তুষার। সেমিফাইনাল নিশ্চিতে বাংলাদেশের মিশর বাধা ইনজুরিতে অধিনায়ক জিমি। নয়টা 30 এপ্রিল রাত 9টায় বাংলাদেশে তামিম মুমিনুল আউট না হলে গল টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের হতে পারত। তামিম সৌম্যর রেকর্ড ওপেনিং জুটির পরও হতাশা টাইগার শিবিরে। দারুণ খেলতে থাকা তামিমের বিদায়ের পর আউট হয়েছেন মুমিনুলও। দিন শেষে বোর্ডে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 133 রান, এখনো পিছিয়ে 361 রানে। শ্রীলঙ্কাকে 500 আগে আউট করে টাইগার শিবিরে স্বস্তি। তামিম সৌম্যর ওপেনিং জুটি প্রশান্তি বাড়ালো। একবার ভুল করে শিক্ষা নিয়েছেন দুই ওপেনার। লঙ্কানদের বিপক্ষে ওপেনিংয়ে আগে সর্বোচ্চ ছাড়িয়ে এদিন যোগ হয় 118। দুইজনেই অ্যাকাউন্টে জমা করেন 50। জুটিটা আরো বড় হতে পারত, কিন্তু তামিমের মুহূর্তের ভুলে কাল হয়েছে। 57তে ফেরেন টাইগার ওপেনার। পেরেরার স্ট্রেট ডেলিভারি বুঝতে দেরি করে ফেলেন মুমিনুল। লেগ বিফোরে 10-এর আগে আউট। তামিম মুমিনুলের বিদায়ে সাবধানী হয়ে ওঠেন সৌম্য মুশফিক। বিপদ হতে দেননি দিনের বাকি সময়। এর আগে শ্রীলঙ্কাকে রান পাহাড়ে উঠতে দেয়নি বোলাররা। মেন্ডিসের আউটে কৃতিত্ব পুরোটাই তামিমের। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে 194তে ফেরেন লঙ্কান হিরো। মিরাজের জোড়া ডিগভেলাকে দিয়ে 75 রানে আউট করে। লাঞ্চের পর 1.5 ঘন্টা টিকল লঙ্কান প্রতিরোধ। 494তে অল আউটে নেতৃত্ব দেন মিরাজ, মুস্তাফিজ ও সাকিব। মিরাজের এক হালির সাথে মুস্তাফিজের জোড়াপূর্ণ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও 3 ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওডিআই ও টি20তে শীর্ষেই ছিলেন, এবার টেস্টেও 1 নম্বর জায়গাটা ফিরে পেয়েছেন সাকিব। ষষ্ঠ শেষ রাউন্ডে ইস্ট জোনের সঙ্গে ড্র করে বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিসিবি নর্থ জোন। 6 ম্যাচে নর্থের সংগ্রহ 22 পয়েন্ট, 16 পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে সাউথ জোন। 1249 রান করে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন তুষার ইমরান। ড্র হলেই চ্যাম্পিয়ন, এরকম সমীকরণ নিয়ে বিসিএল এর শেষ ম্যাচে নামে নর্থ জোন। তৃতীয় দিনে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত চতুর্থ দিনের শুরুতেই তুলে নিয়েছেন তার 5ম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। 8 উইকেটে 295 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার সময় অপরাজিত ছিলেন 122 রানে। ইস্টের সামনে টার্গেট দাঁড়ায় 454 রানের। পরে সেন্ট্রাল জোন 3 উইকেটে 128 রান তোলার পর ড্র মেনে নেয় দুদল। 2016-17 মৌসুমে প্রথমবারের মতো বিসিএল চ্যাম্পিয়ন হয় বিসিবি নর্থ জোন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে ফরহাদ হোসেনের হাতে। প্লেয়ারদের কম্বিনেশন অনেক ভালো ছিল, তো আনলাকি ছিলাম গত 4টা বছর। তো এটা আমাদের খুব এক্সপেক্টেড একটা উইন। আমরা খুব আশা করেছিলাম যে চ্যাম্পিয়ন হবো, কেননা অ্যাজ এ টিম দেখতে পারেন যে আমাদের টিমটা খুবই ভালো, খুব ব্যালেন্স সাইড। আমাদের একটা টার্গেটই ছিল যে লাস্ট ম্যাচ যেভাবে হোক, ম্যাচ উইন না, আমাদের ফার্স্ট লিড নিতে হবে। লিড নিলে আমরা ইনশাল্লাহ 3 পয়েন্ট নিলে আমরা চ্যাম্পিয়ন হব। নর্থ জোন চ্যাম্পিয়ন হলেও বিসিএল এর এই আসরে আলো ছিল সাউথ জোনের ওপর। এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল আগেই। শেষ দিনে তুষার ইমরান উঠে গেলেন আরও এক উচ্চতায়। লিটন দাসকে পেছনে ফেলে এক মৌসুমে 1249 রানের রেকর্ড গড়লেন তুষার। বিকেএসপিতে ড্র হয়েছে সাউথ ও সেন্ট্রাল জোনের ম্যাচ। সাউথের 749 রানের জবাবে 415 রানে অল আউট হয় সেন্ট্রাল। তবে ফলো অন না করিয়ে আবারও ব্যাটিং নামে সাউথ জোন। 28 রানে অপরাজিত ছিলেন তুষার ইমরান। বিসিএলে 6 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ জোন। রানার আপ সাউথ জোনের পয়েন্ট 16। 3 নম্বরে থাকা ইস্ট জোনের পয়েন্ট 13 আর 10 পয়েন্ট নিয়ে 4 নম্বরে থেকে আসর শেষ করেছে সেন্ট্রাল জোন। অবশ্য বিশ্রামের খুব বেশি সময় পাচ্ছে না ক্রিকেটাররা। 1 মাসের মধ্যেই আবার নতুন লড়াইয়ে নামতে হবে তাদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
হকি ওয়ার্ল্ড লিগের রাউন্ড 2-তে কোয়ার্টার ফাইনালে কাল মিশরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় জিমি জাহিদরা। যদিও শক্তির বিচারে যোজন এগিয়ে র্যাঙ্কিং এর 20 নম্বর দল মিশর। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টায়। ওমানের বিপক্ষে বাজে পারফরমেন্স, ব্যাকফুটে বাংলাদেশ। নিয়মের ফের সুযোগ মিলেছে কোয়ার্টার ফাইনালে খেলার। প্রতিপক্ষ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 20 নম্বরে থাকা মিশর। দুই দলের একবার দেখায় 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ। বিগ গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 8-এ উঠেছে মিশর। গত ম্যাচে অনেক ভুল করেছি, শুরু ও শেষটার মধ্যে কোনো মিল ছিল না। আশা করি মিশরের বিপক্ষে ছেলেরা সেরাটা দিবে। ইনজুরির কারণে পুরো ফিট নন অধিনায়ক জিমি, তারপরও মিশরের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। অনেকটা অচেনা প্রতিপক্ষ মিশরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলার পরিকল্পনা অলিভার কার্সের। আমরা জয়ের জন্যই কালকে মাঠে নামবো এবং সবাই বি পজিটিভ থাকবে এবং আশা করি যে আমরা কালকে ভালো কিছু করব। আগামীকাল আমরা তিনও সাইডেই যেন আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো না হয়, সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করবো কালকে। গত 3 ম্যাচে পেনাল্টি কর্নার থেকে ল্যান্ডমার্ক পান্ডে চয়নরা ফিল্ড গোলেও সুবিধা করতে পারছে না খেলোয়াড়রা। নিজেদের সেরা ছন্দে ফেরার চ্যালেঞ্জ দিতে হবে কার্সের শিষ্যদের। মিমো ও নিলয়কে ক্যাম্পে আসার জন্য যোগাযোগ করা হয়েছে, তারা আসতে রাজি হয়নি। ওরা আসলেও একই হতো, ওরা ওদের সেরাটা দিতে পারছে না। আশা করি পরের ম্যাচেই সেটা দেখতে পাবো। 3 গ্রুপের সেরা 2 দল সরাসরি খেলবে রাউন্ড 3-তে। গ্রুপের সেরা 3-এর মাঝে সেরা 2 দলও স্থান পাবে সেখানে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানাবেন মৌমিতা এবং খালেদ। অনুভব, আপনাকে ধন্যবাদ। তবে আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। ফিরে এসে থাকছে। বৈষম্য বিলোপের আহ্বান জানিয়ে নারী দিবস পালন, রাষ্ট্রীয় সদিচ্ছার উপর জোর। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপের অঙ্গীকার নিয়ে পালিত হচ্ছে নারী দিবস। অধিকার নিশ্চিতে রাষ্ট্রীয় সদিচ্ছার উপর গুরুত্ব দিয়েছেন নারী নেত্রীরা। বিভিন্ন সভা সমাবেশ থেকে দাবি তোলা হয়েছে বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান পরিবর্তনের। কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার ও সমান মজুরি নিশ্চিত করা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা দূর করার অঙ্গীকার নিয়ে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। শহীদ মিনারে সমাবেশে বাল্যবিবাহের বিশেষ বিধান বাদ দেওয়ার দাবি তোলেন বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা। এবারই প্রথম উইমেন মার্চের আয়োজন হয়েছে বাংলাদেশে। অংশগ্রহণকারীরা মনে করেন ঘরে বসে থেকে নারীর অধিকার আদায় সম্ভব নয়, নারীর মর্যাদা রক্ষায় সবার সচেতনতা বাড়ানো এবং নারীর প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের তাগিদ দেন তারা। বাংলাদেশ পুলিশের উইমেন নেটওয়ার্কও নানা কর্মসূচিতে পালন করে নারী দিবস। নারী অধিকার সুরক্ষায় 250 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। নারী দিবসের আলোচনায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। যে আইন আমরা করেছি এবং যেই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ বাল্য বিয়ে 2 বছরের মধ্যে আমরা অর্ধেকের কাছাকাছি আমরা নামিয়ে আনবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের চ্যালেঞ্জ। স্বাধীনতার পর 1972 সাল থেকেই বাংলাদেশে সরকারিভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে জাতিসংঘের সনদেও স্বাক্ষর করেছে বাংলাদেশ। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীর অধিকারের প্রতি সম্মান জানিয়ে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছর 8 মার্চ দিনটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। বিশ্ব নারী দিবসের এবারের প্রতিপাদ্য বি বোল্ড ফর চেঞ্জ বা পরিবর্তনের জন্য সাহসী হও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1857 সালের সুতা কারখানার নারী শ্রমিকরা তাদের কাজের সময় 12 ঘন্টা থেকে 8 ঘন্টায় কমিয়ে আনা, বৈষম্যহীন ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামেন। আটক হন অনেক নারী শ্রমিক।
1908 সালে নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন। জার্মান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন ক্লারা। 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে সম্মেলনে যোগ দেন 100 নারী প্রতিনিধি। কোপেনহেগেনের সম্মেলনে প্রতি বছর 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন ক্লারা। সিদ্ধান্ত হয় 1911 সাল থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে পালিত হবে দিনটি। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। দ্রুতই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে থাকে নারী অধিকার বিষয়ক সচেতনতা। 1914 সাল থেকে বেশ কয়েকটি দেশে 8 মার্চ পালিত হতে থাকে নারী দিবস। বাংলাদেশেও 1971 সালে স্বাধীনতা লাভের আগে থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। 1975 সালে 8 মার্চ পায় আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বজুড়ে দিবসটি পালনের আহ্বান জানায় জাতিসংঘ। সেই থেকে নারীর সম অধিকার আদায়ের অঙ্গীকারে পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি। এবছর বি বোল্ড ফর চেঞ্জ প্রতিপাদ্যের মাধ্যমে এসেছে লিঙ্গ নিরপেক্ষ ও উন্নত বিশ্ব গড়ার ডাক। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী দিবসের গুরুত্ব জানতে আমরা মতামত চেয়েছিলাম, বেশ কিছু মতামত এসেছে। মামুন তিনি বলছেন যে নারী দিবসের সাফল্যের পথে এগিয়ে যাওয়া সব নারীকে জানাই শুভেচ্ছা, যদিও আমার 2 সহকর্মী আমাকে এখনো শুভেচ্ছা জানায়নি। অনেক শুভেচ্ছা। আমির বলছেন নারীরাই জীবনে আনে সাহস, ধৈর্য, ভালোবাসার স্বপ্ন, লড়াই এবং অনুপ্রেরণা। মামুন বলছেন নারীকে নারীরা মানুষ হিসেবে ভাবতে হবে, সমাজে নারীদের পূর্ণ অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নারী দিবস সবাইকে শপথ নিতে হবে বলছেন নাজমা। নাইম বলছেন বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে দিবসটি তাৎপর্য গুরুত্ব অপরিসীম। দীপক বলছেন সর্বক্ষেত্রে নারী পুরুষের অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সার্বিক চিত্র পরিবর্তন করা সম্ভব। আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মন্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমাদের যারা দর্শক আছে তাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা, নারী পুরুষ নির্বিশেষে। যাই হোক, এই ছিল রাত 9টায় আজকের বাংলাদেশে। তবে শেষ করার আগে জেনেভায় উড়ন্ত গাড়ির কিছু ছবি দেখে শেষ করতে চাই, তার আগে বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন। রাত 9টায়